NT1 স্টুডিওর গেটের কাছে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে মেয়েটি সোজা স্টুডিওর অফিস ঘরে চলে এলো। অফিসে তখন দুজন স্টাফ ছাড়াও কিছু অভিনয় প্রার্থীর ভিড়। মেয়েটিকে দেখে অফিস স্টাফ প্রদ্যোৎ জিজ্ঞেস করলো, কার কাছে যাবে? টেনশনে আর অসহ্য গরমে মেয়েটি তখন ঘামছে। স্টুডিওয় তার এই প্রথম আসা, এখানকার হালচাল সে কিছুই জানে না। অফিস স্টাফ প্রদ্যোৎ প্রশ্নের উত্তরে মেয়েটি ভয়ে ভয়ে বলল, ডিরেক্টর রমেন্দ্র চৌধুরীর সঙ্গে একটু দেখা করতে চাই। প্রদ্যোৎ ফের জানতে চায়, উনি কি আসতে বলেছেন? মেয়েটি নার্ভাস গলায় বলল, না মানে আমি নতুন আসছি। তবে তো যেতে দেওয়া যাবে না, প্রদ্যোৎ হাত উল্টে বলল। কথাটা শুনে মেয়েটি খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু সে ভাব মুহূর্তে কাটিয়ে মেয়েটি বলল, প্লিজ একটু যেতে দিন, বেশি সময় নেব না, দুটো কথা বলেই চলে আসব। মেয়েটির কথায় কোনো গুরুত্ব না দিয়ে তাকে হাত নেড়ে বিদায় করে দিতে চায় প্রদ্যোৎ। কিন্তু দিলীপ নামে দ্বিতীয় স্টাফের মনে হয় ব্যাপারটা খুব খারাপ লাগে, তাই সে হাতের ইশারায় মেয়েটিকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে বলল, যাও, তবে বেশি দেরি করবে না কিন্তু। ভেতরে যাওয়ার ছাড়পত্র পেয়েই আর এক মুহূর্ত দেরি করে না মেয়েটি। ভেতরে ঢুকে সে এদিক ওদিক তাকাতে থাকে। বৈশাখ মাসের গরমে খুব কষ্ট হচ্ছে মেয়েটির, কিন্তু সেই কষ্ট উপেক্ষা করেও মেয়েটি এগোতে থাকে। ছোট থেকেই মেয়েটি স্বপ্ন দেখে এসেছে যে সে একজন ফিল্ম ডিরেক্টর হবে, কিন্তু তার যা অ্যাট্রাকটিভ ফিগার আর অপূর্ব সুন্দর মুখশ্রী, তাতে সে অনায়াসেই ইন্ডাস্ট্রির 1 নম্বর হিরোইন হওয়ার দৌড়ে থাকতে পারত। মেয়েটি এটা বিলক্ষণ জানলেও তার ইচ্ছে কিন্তু ডিরেক্টর হওয়ার। তার ইচ্ছে ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পিছনে থেকেই সাধারণ পাবলিকের কথা মাথায় রেখে সে এমন সব ছবি বা সিরিয়াল বানাবে যাতে সাধারণের মন অনায়াসেই জয় করে নিতে পারে। গেট দিয়ে ঢুকেই সামনে একটা সুন্দর ফোয়ারা। ফোয়ারার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, সেদিকে খানিকটা গেলেই বাহাতে একটানা বারান্দায় লাইন দিয়ে সব ডিরেক্টরদের অফিস ঘর। পায়ে পায়ে মেয়েটি সেদিকেই এগিয়ে চলে। এতদিন যেসব ডিরেক্টরদের প্রচুর ছবি বা সিরিয়াল সে দেখেছে, এখন তাদেরই অফিস ঘরের সামনে দিয়ে একটা ঘোরের মধ্যে দিয়ে মেয়েটি হেঁটে চলে। প্রত্যেক ঘরের মাথায় একটা করে কাঠের প্লেট লাগানো আছে, তাতে ডিরেক্টরের নাম এবং তার কি প্রোডাকশন চলছে এখন তার ফিরিস্তি লেখা আছে। এইভাবে একের পর এক ঘর পেরিয়ে একসময় একটা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় মেয়েটি। নেম প্লেটের ওপর চোখ পড়তেই হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে ওঠে তার। রমেন্দু চৌধুরীর ঘর, তার স্বপ্নের ডিরেক্টর রমেন্দু চৌধুরী এই মুহূর্তে ইন্ডাস্ট্রির 1 নম্বর হিট ডিরেক্টর। তার প্রতিটি সিরিয়ালের টিআরপি রেট সব সময় হাই, 8 থেকে 80 প্রত্যেকেই তার ফ্যান। এই মেয়েটিও রমেন্দুর একজন বড় ভক্ত। মেয়েটির অনেক দিনের ইচ্ছে ডিরেক্টর রমেন্দ্র চৌধুরীর কাছে ডিরেকশনের কাজ শেখার। চলতি মেঘা সিরিয়াল হঠাৎ কুয়াশার ডিরেক্টর রমেন্দু চৌধুরীর ঘরের সামনে সেই মুহূর্তে প্রচুর ভিড়। মেয়েটিও সেই ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ায়। তার চোখ চলে যায় ঘরের ভেতরে। তার চোখে পড়ে ঘরের মাঝখানে খানিকটা কাঠের পার্টিশনের আড়াল রয়েছে। ভেতরে মনে হয় ডিরেক্টর বসে। ভেতরটা দেখা যাচ্ছে না। আর সামনের অংশে একটা বড় টেবিলের ওধারে বসে আছে গাট্টা গোট্টা চেহারার একটা লোক। তার মাথার মাঝখানে সিঁথি কেটে চুল আচ্ছানো, চোখে গোল্ড ফ্রেমের চশমা, মোটা নাক, চৌকো চোয়াল, থুতনিতে ছাগলদাড়ি। লোকটা যে রিং স্মোকার তার একটার পর একটা সিগারেট টানা দেখেই বুঝতে পারে মেয়েটি। লোকটির বয়স আন্দাজ 40-42 হবে বলে মনে হলো মেয়েটির। লোকটিকে ঘিরে সেই মুহূর্তে প্রচুর তরুণ তরুণীর ভিড়। সবাই মনে হয় একটু অভিনয়ের আশায় ভিড় জমিয়েছে। লোকটা তাদের নিয়েই খুব ব্যস্ত। মেয়েটি এখানে কাউকেই চেনে না, চেনার কথাও নয় তার। তাই ছাগলদারি লোকটিকে দেখে ঠিক বুঝতে পারে না যে এ ডিরেক্টর রমেন্দু চৌধুরী কিনা। আবার সরাসরি জিজ্ঞেস করতেও অস্বস্তি হয় মেয়েটির, তাই একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলো, ডিরেক্টর রমেন্দু চৌধুরী কি এসেছেন? মেয়েটির ধারণা লোকটি রমেন্দু হলে নিশ্চয়ই নিজের পরিচয় দেবেন, আর না হলে তো তা বোঝাই যাবে। কিন্তু প্রচণ্ড ব্যস্ততায় মেয়েটির কথা খেয়ালই করে না লোকটি, বরং মেয়েটিকে একজন অভিনয় প্রার্থী ভেবে বলে, প্রোফাইল ফটো এনেছো? এনে থাকলে জমা দিয়ে যাও, দরকার পড়লে ডেকে নেব। লোকটির কথাবার্তা ও হাবভাব দেখে মেয়েটি তার সহজ বুদ্ধি দিয়ে বুঝে যায় যে এ কিছুতেই ডিরেক্টর রমেন্দু চৌধুরী হতে পারে না। সব বুঝেও মেয়েটি অপেক্ষা করতে থাকে রমেন্দু চৌধুরীর খোঁজ পাওয়ার জন্য। কারণ এই প্রচণ্ড গরমে এত কষ্ট করে সে যখন একবার স্টুডিওর ভেতরে ঢুকবার সুযোগ পেয়েছে, তখন রমেন্দু চৌধুরীর সঙ্গে দেখা না করে কিছুতেই ফিরে যাবে না। এখন এই লোকটাই তার একমাত্র ভরসা। মেয়েটি লোকটিকে লক্ষ্য করতে থাকে।
এবং সবার কথা শুনে বুঝতে পারে যে লোকটি এই প্রোডাকশন হাউসেই প্রোডাকশন ম্যানেজার লালু সোম। লালু তখন এক সুন্দরীর প্রোফাইল দেখতে দেখতে গোল চশমার ফাঁক দিয়ে সুন্দরীটিকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, তোমার নামটা তো বেশ সুন্দর, মধুপর্ণা। লালুর চোখে মুখে ধূর্ত হাসির ঝিলিক খেলে গেল। এতক্ষণ লালু নামের লোকটার গোমরা মুখ দেখে মেয়েটির মনে হয়েছিল যে লোকটার বুঝি হাসতে মানা আছে, কিন্তু এখন মনে হচ্ছে ডক্কা সুন্দরী দেখলে এরকম বিগলিত হাসিও হাসতে পারে সে। হাসতে হাসতে লালু সুন্দরীকে জিজ্ঞেস করলো, এর আগে অভিনয় টভিনয় কোথাও কিছু করেছো? সুন্দরী করুণ মুখে মাথা নেড়ে না জানায়। এতক্ষণ যে লোক অনেককে ভাগিয়ে দিচ্ছিল এটা ওটা বলে, সুন্দরীকে দেখে তার হলো কি? অভিনয় মধুপর্ণা অনভিজ্ঞ শুনেও লালু তাতে কান দিল না, বরং হাসি মুখেই বলল, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই নয়, সব শিখিয়ে পড়িয়ে নেবক্ষণ। তুমি এক কাজ করো, কাল বিকাল নাগাদ আমায় একটা ফোন করো, কেমন? মেয়েটি লালুর ধান্দা বুঝতে পারে, কিন্তু অভিনয়ের ভূত তখন তার মাথায় চেপে বসেছে। মাথা নিচু করে মধুপর্ণা অস্পষ্ট গলায় বলল, একটু দেখবেন যাতে কাজটা হয়। ঠিক আছে, তুমি ফোন করো। প্রোডাকশন ম্যানেজারের অভয়বাণী শুনে মধুপর্ণা আর দাঁড়ায় না। এই সময় ভিড়টা খানিকটা হালকা হতে মেয়েটি ফের জিজ্ঞেস করলো, আচ্ছা, ডিরেক্টর রবীন্দ্র চৌধুরী কি আজ আসবেন? খুব দরকার ছিল ওনার সঙ্গে। এতক্ষণ পরে মেয়েটির উপর চোখ পড়ল লালুর। একটা চাপ ভায়োলেট কালারের টপ আর জিন্সে মেয়েটিকে একটা সেক্সি বোম মনে হচ্ছিল। মেয়েটির আপাদমস্তক দেখে লালুর শরীরটা যেন হাই ভোল্টের তীব্র শকে অবশ হয়ে গেল। শ্যামলা রঙের মেয়েটি এক কথায় দারুণ সুন্দরী। পান পাতার মতো মুখ, টানা টানা চোখ, মোটা চুলের গোছা কোমর পর্যন্ত ইউ কাট করা, ফিনফিনে নাকে ছোট্ট সোনার নাকছাবি, পাতলা ঠোঁট, থুতনিতে একটা ছোট্ট খাজ, শ্যাম্পু করা চুলগুলো হাওয়ায় দোলায় বারবার তার মুখ চোখ এসে ঝাঁপিয়ে পড়ছে। বয়স আন্দাজ 23-24 মতো হবে। দারুণ স্মার্ট এই মেয়েটি লালুর চোখকে যেন ধাঁধিয়ে দিল। লালু একজন ধুরন্ধর প্রোডাকশন ম্যানেজার, তার জিভ দিয়ে লালা ঝরতে লাগলো। মেয়েটির ডক্কা শরীরের দিকে মন্ত্রমুগ্ধের মতো কয়েক মিনিট তাকিয়ে থেকে লালু খুব অপ্রস্তুত হয়ে বলল, তুমি কি অনেকক্ষণ এসেছো? লোকটা মনে হয় সোজা কথা সোজাভাবে বুঝতে পারে না। মেয়েটির আর কোনো কথা লালু সোমের সঙ্গে বলতে ইচ্ছা না করলেও সে মাথা গরম না করে বলল, আপনাকে তো আগেই বললাম যে ডিরেক্টর রবীন্দ্র চৌধুরীর সঙ্গে আমার পার্সোনাল দরকার আছে, উনি কখন আসবেন জানতে পারলে আমার বড় সুবিধা হতো। লালু সোম বুঝে যায় যে এই মেয়েটি অন্যান্য মেয়েদের তুলনায় একটু বেশিই ডেপো, তাই আর কথা না বাড়িয়ে একটু রুষ্ট হয়ে লালু বলল, 4টের সময় আসার কথা আছে, বাইরে অপেক্ষা করো, এলে দেখা করে নিও। এরপর কেটে যায় কিছুক্ষণ সময়। রিস্ট ওয়াচের টাইম দেখে মেয়েটি, 4:05। মেয়েটি দেখে লালুও বাইরে এসে দাঁড়িয়েছে। তার সঙ্গে চোখাচোখি হতে লালু অবাক হয়ে বলল, তুমি এখনও আছো? দেখছি দাদার সাথে দেখা না করে যাবে না। কেন, আপনার তাতে কোনো অসুবিধা হচ্ছে? মেয়েটি রেগে বলল। লালু হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রমেন্দুকে আসতে দেখে লালু বলল, ওই তো দাদা এসে গেছেন। লালু আর অপেক্ষা না করে অফিস ঘরে ঢুকে যায়। এতক্ষণ যে মানুষটার জন্য এই গরমে ধৈর্য ধরে অপেক্ষা করছিল মেয়েটি, হঠাৎ তাকে এত কাছে দেখে দারুণ টেনশন হতে থাকে তার। টেনশনের কারণ রমেন্দু। মেয়েটি ভাবতেই পারেনি যে রমেন্দু এত কম বয়সে একজন হ্যান্ডসাম যুবক। তার ধারণা ছিল যে রমেন্দু হয়তো একজন বয়স্ক ডিরেক্টর। সামনাসামনি দেখে মেয়েটির মনে হলো খুব বেশি হলে 30-32-এর বেশি রমেন্দুর বয়স হবে না। রমেন্দুর চেহারাটাও খুব আকর্ষণীয়, হাইটটা বেশ ভালো, 5-10 তো হবেই। গায়ের রং বেশ ফর্সা, লম্বাটা ধরনের মুখ, ফ্রেঞ্চ কাট দাড়ি, টিকালো নাক, চোখে রিমলেস চশমা, চওড়া কপাল, মাঝখানে সিঁথি করা উল্টো করে আঁচড়ানো চুল। পোশাক আশাকেও রমেন্দুর রুচির তারিফ না করে পারে না মেয়েটি। একটা দুধ সাদা রঙের চোস্তা আর কলারওয়ালা হাঁটু ঝুল পাঞ্জাবিতে ফাটাফাটি লাগছে রমেন্দুকে। পায়ে সাদা কোলাপুরি চপ্পল। ধীর পায়ে রমেন্দুর দিকে এগিয়ে যায় মেয়েটি। মেয়েটিকে এক পলক দেখেই রমেন্দু মুখটা ফিরিয়ে নেয়। ফিল্ম লাইনটা একটা গ্ল্যামারাস লাইন। রমেন্দুর যা প্রফেশন, তাতে প্রতিদিন কাজের জন্য প্রচুর সুন্দরী মেয়ে তার কাছে আসে এবং তাদের বেশিরভাগকে নিয়ে তাকে কাজও করতে হয়, কিন্তু ওই পর্যন্তই। কারোর সাথে এক্সট্রা রিলেশনে জড়ায় না রমেন্দু নিজেকে। মেয়েরা কিন্তু পাগল তাকে নিয়ে, কিন্তু তার এমন পার্সোনালিটি যে চট করে সরাসরি কেউ তাকে প্রপোজও করতে পারে না। তাই কেউ চোখের ইশারায়, কেউ আবার মোবাইল নিয়ে ইনিয়ে বিনিয়ে প্রেম নিবেদন করে। কিন্তু সেই সব গায়ে পড়া মেয়েদের রমেন্দু আবার একদম টলারেট করতে পারে না। তাছাড়া রমেন্দুর মনে হয় মেয়েদের পোশাক আশাক সম্বন্ধে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। মুখোমুখি দাঁড়ানো মেয়েটির বিপজ্জনক ড্রেস দেখেই প্রচণ্ড অস্বস্তি বোধ হতে থাকে রমেন্দু।
সময় নষ্ট না করে রমেন্দু নিজের অফিস ঘরের দিকে পা বাড়ায়। রমেন্দুকে চলে যেতে দেখে মেয়েটি এবার তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ায়, কারণ এই সুবর্ণ সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চায় না। অগত্যা রমেন্দুকেও দাঁড়িয়ে পড়তে হলো। রমেন্দুর মতো একজন মেঘা ডিরেক্টরের সামনে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে 2 হাত জোর করে মেয়েটি বলল, আমি অনুষ্কা বসু, যদি সুযোগ দেন তবে আমার কয়েকটা কথা বলার আছে। অনুষ্কা নামের মেয়েটির কথা শুনেও মন গলে না রমেন্দুর। সে খুব ব্যস্ত হবে বলে, কি দরকার সংক্ষেপে বলুন। রমেন্দুর অ্যাটিচিউড দেখে অনুষ্কার মনটা ভীষণ দমে যায়। যত সহজে সে রমেন্দুর কাছে এন্ট্রি পাবে ভেবেছিল, বাস্তবে তা না হওয়ায় অনুষ্কার মনটা খুব নিরাশ হয়ে পড়ে। কিন্তু রমেন্দুর পরের কথাতেই সে নিরাশা কেটে গিয়ে কিছুটা যেন আলোর ঝলকানি দেখতে পায় অনুষ্কা। কি ভেবে নিজের অফিস ঘরে ঢুকে রমেন্দু বলল, যা বলার ভেতরে এসে বলুন। অনুষ্কার ছোট বোন অনুসূয়া আবার অন্য মানসিকতার মেয়ে। স্কুল শিক্ষক সুরঞ্জন বসু 2 মেয়ের মধ্যে মানসিকতার আকাশ পাতাল পার্থক্য। বড় মেয়ে অনুষ্কা কাউকে পরোয়া করে না, সে একজন ক্যারিয়ারিস্ট। নিজের কেরিয়ারের সাথে সে যে কোনো কাজ করতেও রাজি। বাবা মাকে ইগনোর করতে তার একটুও বাধে না। ছোট মেয়ে অনুসূয়া কিন্তু আবার বাবা মার কথা বেদবাক্য বলে মানে। তার লক্ষ্য একটাই, পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে সে। অনুষ্কার মতো সে উগ্র নয়, বরং সফট মাইন্ডের মেয়ে অনুসূয়া। অনুষ্কার মতো কোনো হঠকারী সিদ্ধান্ত নিতেও খুব ভয় পায় অনুসূয়া। অনুসূয়া সবার সাথে মন খুলে মিশতে পারে, তাই আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই তাকে খুব ভালোবাসে। অনুষ্কার আগে ফোঁসে তা দেখে। অনুসূয়ার এইসব ন্যাকামি তার একটুও সহ্য হয় না। অনুসূয়া পড়াশোনায় তুখোড়। বড় মেয়ে অনুষ্কাকে শাসন করে ভালোবেসে বুঝিয়েও ঠিক রাস্তায় না আনতে পারার একটা যন্ত্রণা সবসময় কুড়ে কুড়ে খায় সুরঞ্জনকে। একটা দমচপা কষ্ট তার গলায় যেন সবসময় আটকে থাকে। না পারেন সেটা উগ্রতে, আবার না পারেন সেটা গিলতে। কিন্তু তার সেই কষ্ট ভুলিয়ে দিয়েছে ছোট মেয়ে অনুসূয়া। হায়ার সেকেন্ডারিতে ব্রিলিয়ান্ট রেজাল্ট করার পর ছোট মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে আনন্দে অভিভূত সুরঞ্জন বললেন, আমি একজন গরিব স্কুল মাস্টার। আমার এই গরিব ঘরে তুমি হচ্ছে একটি উজ্জ্বল রত্ন। তুমি আমায় আজ যে কী সুখ দিলে তা মনে হয় তুমি নিজেও জানো না। তবে এই সন্তান সুখ যে কী জিনিস তা তুমি সেদিন বুঝবে যেদিন তুমি নিজে সন্তানের মা হবে। অনুসূয়া বাবার পায়ে হাত দিয়ে নমস্কার করে বলল, বাবা আমি এবার জয়েন্টে বসতে চাই। ওখানে র্যাঙ্কে নাম উঠলে মেডিকেল কোর্সে ভর্তি হব। তোমার তো এটাই ইচ্ছে তাই না? বাবার মত জানার জন্য তার মুখের দিকে তাকায় অনুসূয়া। আনন্দে সুরঞ্জনের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সুরঞ্জন মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেন, আমি জানি তুমি একদিন সেই পরীক্ষায়ও সসম্মানে উত্তীর্ণ হবে। তবে একটা কথা আমার সবসময় মনে রাখবে, বড় ডাক্তার হয়ে আত্মঅহংকারে আর অর্থের লালসায় কোনোদিনও গরিব অসহায় দুস্থ মানুষগুলোকে যেন আবার 2 পায়ের তলায় পিষে মেরো না, কারণ ওদের পাশে দাঁড়ানোর যার কেউ নেই মা। আমার এই কথাটা কোনোদিন ভুলো না, তাহলে আমি কিন্তু মরেও শান্তি পাবো না। বাধ্য মেয়ের মতো মাথা হেলিয়ে অনুসূয়া অভিমানী গলায় বলল, আবার তুমি মরে যাওয়ার কথা বলছো? শুনতে কিন্তু আমার একটু ভালো লাগে না বাবা। সুরঞ্জন হেসে ফেলেন মেয়ের কথা শুনে। পাগলি কোথাকারের, তা আমার কথাটা মনে থাকবে তো মা? থাকবে। সুরঞ্জন বললেন, নিশ্চিন্ত হলাম আমি। তারপর একটু থেমে বললেন, অনুষ্কার জন্য আমার খুব চিন্তা হয়। পড়াশোনায় ভালো, অথচ পড়াশোনাতে মন নেই। বাবা, দিদি বলেছে ও নাকি ডিরেক্টর হবে, টিভিতে মেঘা সিরিয়াল বানাবে। ললিদিকে বলেছিল, আমি আড়াল থেকে শুনেছি। কথাটা শুনে সুরঞ্জনের মুখটা গম্ভীর হয়ে গেল, কেননা সিনেমা লাইনটা তিনি কোনোদিনই পছন্দ করেন না। অনুষ্কাও জানে তার আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার কোনো মূল্যই নেই বাবা মা বোনের কাছে। বাবা তো পরিষ্কার বলে দিয়েছেন, সিনেমা লাইনে গেলে তোমাকে আমি ত্যায্য কন্যা করতেও 2 বার ভাববো না। অনুষ্কা এসব ব্যাপারে ডোন্ট কেয়ার। তার এখন ধ্যান জ্ঞান সব কিছুই ডিরেক্টর রমেন্দু চৌধুরী। একবার লোকটাকে ধরে সে যদি ডিরেকশনের কাজটা শিখতে পারে, তাহলে আর এই বাড়ির সাথে কে সম্পর্ক রাখতে চায়? তাই বাবা তাকে পছন্দ করলো কি করলো না তাতে তার বইই গেছে। তাছাড়া অনুসূয়ার ওই ভালো মানসী ন্যাকামিও 2 চোখে দেখতে পারে না অনুষ্কা। অথচ দেখো, আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই কেমন অনুসূয়া বলতে পাগল। আর তাকে দেখলে তাদেরই চোখ কেমন কপালে উঠে যায়। আর তাদের ব্যঙ্গ বিদ্রূপ শুনলে অনুষ্কার হাড় পিত্তে একেবারে জ্বলে যায়। কাটিয়ে যেতে চাইলেও পারে না। ঠিক আবার তাদের মুখোমুখি পড়ে যায় সে। এই যেমন সেদিন পাড়ার রমলা আর সাধনা কাকিমার একেবারে মুখোমুখি পড়ে গেল অনুষ্কা। অনুষ্কা পাশ কাটাতে চাইলেও সেই সুযোগ দিল না ওরা। কী রে, অত তাড়া কিসের? তা হ্যাঁ রে, শুনলাম তোর বোন নাকি ডাক্তারি পড়ছে। সত্যি ওর তুলনা হয় না। সাধনা কাকিমা চোখ নাচিয়ে কথাটা ছুড়ে দিল। এরা যে সব জেনে শুনে ন্যাকামি করছে তা ওদের চোখ মুখ দেখেই বুঝতে পারে অনুষ্কা। সুতরাং এইসব কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না সে। কিন্তু তারা অনুষ্কাকে সহজে ছাড়লে তো। রমলা মুখ বেঁকিয়ে বলল, তা আর বলতে? তারপর মুখটা ছুচলো করে বলল, শুনলাম তুই নাকি সিনেমায় নামছিস। ওটা তো নষ্ট মেয়েদের জায়গা, তা তোর দেখছি ভালোই অধঃপতন হয়েছে।
সত্যি বাবু, আমাদের বাড়ির মেয়েরা এই অসভ্যতামিগুলো করলে একেবারে ঠেঙিয়ে বিষ ঝেড়ে দিতুম না। শিক্ষার অভাব দিদি, ওই মাস্টারমশাইয়ের এই মেয়ে? ছ্যা ছ্যা ছ্যা, রমলা বলল। অনুষ্কা রাগে ফুঁসতে লাগলো। অনুষ্কা গেস করলো এই সবই অনুসুয়ারই কাজ, ওই এইসব এদের বলে বেরিয়েছে। অনুষ্কা মনে মনে প্রতিজ্ঞা করলো, এবার থেকে দেখিস, তোর ক্ষতি ছাড়া আমি আর কিছু চাইব না, প্রমিস করলাম। প্রতিবার পুজোর ছুটিতে হাসনাবাদে মামার বাড়িতে যায় দুই বোন। এবারও তাই যথারীতি অনুসূয়া বলল, দিদি আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, তুই তো এখনও ব্যাগ গোছুসনি দেখছি। অনুষ্কা মনের রাগ চেপে বলল, পুজোর পরেই কলেজে পরীক্ষা আছে, তাই এবার যেতে পারবো না আমি। শুনতে পেয়েছিস?